হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমার বাড়িতে আসার জন্য আমার এবং আমার স্বামীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার কোনো তুলনাই হয় না। এই কথাটা শুনে সবাই কানাকানি শুরু করলো, কে সেই মানুষ? আপনারা অবশ্যই চিন্তায় আছেন এটা ভেবে যে কে সেই মানুষ। তাহলে শুনুন, সে হলো আমার বাড়ির কাজের লোক রহিম চাচা। সবাই রহিম চাচার কথা শুনে তো আরো অবাক, কেননা এত বড় একজন ডক্টর হয়ে তার বাসার সামান্য কাজের লোককে এত মহান বলতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনাদের এই আনন্দ আরো জাগ্রত করে তুলতেই আপনাদের একটা সুন্দর গান শোনাবেন আমাদের রহিম চাচা। এই কথাটা শুনেই তো আবার কলেজে কেঁপে উঠলো। আমি গান কেমনে গাইবো যেখানে বেশি মানুষের সামনে কথা বলতে পারি না? তখন কানে ভেসে আসে লোকের করতালির শব্দ, আমাকে স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করতেছে। আমিও রাইসের সম্মান বাঁচিয়ে রাখতে গেলাম, কিন্তু আমি চিন্তায় আছি, রাইসে জানতে পারলো কেমনে আমি গান জানি, নাকি আমাকে সবার সামনে ছোট করতে চায়? সব ভাবনার ছেদ ঘটে রাইসের ডাকে। কি ব্যাপার চাচা, তাড়াতাড়ি গান শুরু করেন, সবাই অপেক্ষা করতেছে আপনার গান শোনার জন্য। আমি অনেক ভেবে চিনতে একটা পুরাতন গান ধরলাম, কেন একটা কথায় আছে ওল্ড ইজ গোল্ড। আমি নিচের দিকে তাকিয়ে গান শুরু করলাম, জানি না কি হবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। গানটা শেষ করে বাম হাত দিয়ে চোখটা মুছে ফেললাম, কিন্তু চারিদিকে নিস্তব্ধ, কোনো শব্দ নেই। ভাবলাম যে গান গাইছি কেই বা আবার ভালো বলবে, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো, কেননা সবাই একে একে করতালিতে ভরিয়ে দিতে লাগলো। তখন খুবই ভালো লেগেছে। এখন এটা ভেবে যে গান শুনে সবাই অনেক খুশি হয়েছে, তখনই পাশ থেকে একজন বলে উঠলো, রাইসা মামুনি, তোমার বাড়ির কাজের মানুষটা তো খুবই ভালো গান গাইতে পারে, তার কণ্ঠে আমি মুগ্ধ। আমি খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে। আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা যে আপনি চাচার কণ্ঠে মুগ্ধ হয়ে পুরস্কার দিচ্ছেন। এরপর 10,000 টাকা আমার হাতে দিল, কিন্তু এ কি, এর দেওয়াতে তো সবাই একে একে পুরস্কার দিতে লাগলো। আমি তো অনেক খুশি, কেননা এত কষ্টের মাঝে সবাই আনন্দিত হয়েছে আমার গান শুনে। আপনারা তো এখন অনেক খুশি, কিন্তু আপনারা সবাই বলেছিলেন আমি বিবাহিত কিনা, কিন্তু আমি জবাবে কিছুই বলতাম না। আজকে আপনাদের বলবো আমি বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনেই আমার বিয়ে হয়। কিন্তু আমার কপাল ভালো কি মন্দ ঠিক বলতে পারবো না, তবে বিয়ের শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন না কে সেই ব্যক্তি যে কিনা তার সুখকে গলা টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানতে চাই এমন মহৎ মানুষটা কে যে সারা জীবন অন্যের সুখের জন্য লড়েছে। এই সেই মানুষটা যে আমার পুরো পৃথিবী। আমাকে দেখিয়ে বলল। এটা শুনে আমি অজান্তেই কেঁদে দিলাম, যে আমাকে আড়াল থেকে এত ভালোবেসছে, অথচ আমি বুঝতেই পারলাম না। হ্যাঁ, এই বুইরা বেটা আপনার স্বামী কি করে হয় বুঝতে পারছি না, তারপরেও স্বামী বাড়ির কাজের লোক। আসলেই আজকের মেয়েদের রুচি হারিয়ে গেছে। আপনারা এখনো আসল কথা জানেন না, তাই আগে শুনে পরে ভাবেন। এই যে বুইরা মানুষটাকে দেখতেছেন, সে আসলে বুইরা না, সে আমার কাছে কাছে থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে। কোনোদিন বুঝতে পারতাম না যদি ওর আর বৃষ্টির কথা বলা না শুনতাম। ও, তার মানে আমি আর বৃষ্টি যে কথাগুলো বলেছিলাম সেই সব রাইসা শুনেছিল। তাই তো বলি, রাইসা আমার রুমে কোনোদিন আসে না, ওই দিন কেন আসলো? এবার আসল কাহিনী বুঝতে পারলাম। এরপর রাইসা আমার মুখে থাকা দাড়ি মোজ সব খুলে দেয়, আর এসব দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়। জানেন রাসেল কি জন্য আমার বাড়িতে কাজের লোক হয়ে আছে? জানেন না তো? তাহলে শোনেন। আমি ওকে প্রথম দিন বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখে, যার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল ওকে। আমি ওর থেকে আরও চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়, সেও রাজি হয়ে যায়। আমিও ঠিকমতো পড়াশোনা করতে থাকি, কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মায়ায় পড়ে আমি স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়ি, তাহলে আমার স্বপ্ন আর তারও কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমিও কি ইগনোর করতে শুরু করি।
তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না। নীরবে শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যাই তখনও মেনে নিইনি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তাকে আর করতে না হয়। তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমার ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগিদার হতে পারিনি। আমাদের ভালোবাসা হয়তো সত্য ছিল, তার জন্য আজও সে আমাকে ভুল বোঝেনি। সে চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু অসুস্থ, তাই ও ঢাকায় আসবে। আমিও সবার সাথে প্ল্যান করে একই বাসে উঠি, আর আমি অপরিচিত হয়ে ওকে পরীক্ষা করেছি যে অন্য কাউকে ভালোবাসে নাকি। কিন্তু সে আমার কথা আমার কাছেই বলেছিল। সে জানতো না আমি ছিলাম বাসের সেই মেয়েটি। এমনকি তার সকল আত্মীয়রাও এই সব করব তার প্ল্যান জানতো। শুধু রাসেলের একাই অজানা ছিল। অনেক কষ্ট তাকে আমি দিয়েছি, হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি আপন করে নিতে চাই ওকে, আগলে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। মারে, তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না। তুইও তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস। তোদেরকে আবার আমি বিয়ে দেব, কারণ সেই দিন তো আমি ছিলাম না তোদের বিয়েতে। বলেই দুই আব্বু হেসে ফেললো। এইভাবে অনেক মানুষ অনেক ভাবেই বললো, সবার একই কথা, আমাদের আবার বিয়ে দেবে। সবাই দাঁড়িয়ে থেকে তখন আমি বলে উঠলাম, না, আমি ডক্টর ম্যাডামকে বিয়ে করব না। সে কি আমাকে কম কষ্ট দিয়েছে? এমনকি তাকে অন্য ছেলের সাথে ঘুরতে দেখেছি আমি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, আর রাইসা তো কেঁদেই ফেললো। তুমি এমন কথা কেন বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বর, তোমাকে রাগান্বিত করার জন্য করেছে। আপু সব জানতো। আমার হাত ধরে কেঁদে কেঁদে বললো। আমি এই কথা শুনে আপুর দিকে চোখ বড় করে তাকালাম, আর আপু দুলাভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনি কি করে ভালোবাসবেন বলেন? আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথাটা এখন বলছেন। এই কথাটা বলা মাত্রই সবার মুখে হাসির রেখা ফুটে উঠলো। আর এদিকে রাইসা আমার সামনে হাঁটু গিরে বসে, কি করে তোমাকে ভালোবাসার কথা বলবো সে ভাষা আমি জানি না, তবে এইভাবে বলতে পারি, আমাকে কি তোমার ওই মনে একটু জায়গা দিবে? করবে কি তোমার বাচ্চার আম্মু? দেবে কি তোমার একলা পথের সাথী হতে? দেবে কি ওই জ্যোৎস্না রাতে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখার অংশীদার হতে? আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু কলিজা। তোমার জায়গা আমার বুকে, পায় না। আমি রাইসাকে তুলে জড়িয়ে নিলাম। রাইসা অনেক খুশি, আর সবাই অনেক খুশি। আর ঠিক তখনই কেউ একজন বলে ওঠে। সেটা শুনে সবাই তো আরো খুশি, কেননা কথাটা বলেছিল বৃষ্টি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করলো, আর আমার বিয়ের কথা একবারের জন্য ভাবলো না। এটা শুনে সবাই অনেকটাই অবাক হয়। রাইসা তো বেশি অবাক হয়। শাকিল তোকে বিয়ে করতে রাজি, তাহলে তুই বিয়ে করবি না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথাটা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। সবাই একটা কথাই ভাবছে, এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? এই বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? বাবা, আমি পাগল হই নাই। আর রাসেলও আমাকে ভালোবাসে। বিয়ে করার লোভ দেখিয়ে আমাকে নষ্ট। বৃষ্টিমা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায়ী পড়ে নাটক করতেছ, সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু শাকিলে কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। এরপর সবটা খুলে বলল, বৃষ্টি কেন এসব করেছে। আমাকে ক্ষমা করে দিস রাইসা, তোর স্বামীর নামে আমি এত বড় কলঙ্ক লোটালাম। আমি দৌড়ে গিয়ে শাকিলের কলার ধরে বললাম, ওই শাকিল, তুই কেন এমন করেছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা মানতে পারিনি, তাই বৃষ্টির ওই রকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এই সব করতে বাধ্য করি। আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় শাকিলকে, আর বলতে লাগে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তো তোকে কোনো দিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। রাইসার পা জড়িয়ে ধরে। এরপর অনেক কথা হলো। সবাই শাকিলকে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম, কেননা ও তো তার ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরেই তোদের বিয়ে দিতে চাই। আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানে। এমনিতেই বিপদ হতে না হতেই বেঁচে গেছি। হ্যাঁ, ঠিকই বলেছ, বেশি দেরি করা ঠিক হবে না। তাই 2 দিন পরেই বিয়ের আয়োজন করলেই ঠিক হবে। এরপর সবাই আনন্দ নিয়ে খাবার খেয়ে চলে যায়, আর আমাদের বাড়িতে যারা আছে তারাই শুধু থাকে। আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আজকে আমার সাথে এইসব কি হলো? আমি তো ভাবতেই পারছি না এসব কি ছিল।
বাবা রাসেল, কি করিস? আয় খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছুই খেলি না। না মা, এখন আমি কিছুই খাবো না, ভালো লাগছে না। সারাদিন কেমন ভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর মা আমার মাথায় হাত বোলাতে থাকে, আমি পরম সুখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখনো মাথায় হাত বোলাচ্ছেন? মারে, ছেলেটার ওপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, ওর ভালো লাগছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলালে ঠিক হয়ে যাবে। এরপর আমাকে ঘুমিয়ে রেখে মা ও রাইসা চলে যায় অন্য রুমে। সকালে ঘুম ভাঙে রাইসার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে। এই ওঠো, আমাদের বিয়ের শপিং করতে মার্কেটে যেতে হবে। আব্বুর হুকুম, বেলা অনেক হয়েছে। যাবো তো মহারানী, কিন্তু আমার পাওনাটা কে দেবে? বলেই জড়িয়ে ধরতে নিলাম, কিন্তু রাইসা হাতে ধরা না দিয়ে চলে গেল। একটু আগেই আদর দিছি, সেটা নিয়েই শান্ত থাকো। বিয়ের পরে যত খুশি আদর দিও। এখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো। কথাটা বলে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে সবাইকে নিয়ে শপিং মলে গেলাম। সবাই অনেকটা সময় নিয়ে যার যার পছন্দ মতো জিনিস কিনত। পরে সবাইকে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাবু কি করছো? আমার রুমে আস্তে আস্তে বললো, এই তো বাবুনি, দেখছি তো শুয়ে আছি, তাহলে জিজ্ঞেস কেন করছো? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? আসো, আর ছোট বাচ্চাদের মতো অভিমান করতে হবে না বলেই কাছে টেনে কপালে একটা ভালোবাসার পরও শিখে দিলাম। রাইজা আমার বুকে অনেক সময় শুয়ে থাকে। কখন যে দুজনে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ আমার ঘুমটা রাইসার আগেই ভেঙে যায়। হ্যাঁ রাইসা, ওঠো, অনেক ঘুমিয়েছো, অনেক উঠে গোসল করো, এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন? ঘুমের ঘোরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতো, না আর ঘুমালে চলবে না, ওঠো, উঠে গোসল করো, পরে আবার শরীর খারাপ করবে। এরপর রাইসা উঠে আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এইভাবে সময় চলে গিয়ে বিয়ের দিন চলে আসে। বাড়িতে অনেক মানুষের উপস্থিতি। আজ আমার খুব আনন্দ লাগতেছে যে রাইসাকে আমি আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের ইসলামী শরীর মতোই বিয়ের কাজ শেষ হয়ে গেল। রাইসাকে একটা রুমে রাখা হয়েছে। সবাই তার সাথে কথা বলতেছে, কিন্তু আমার দিকে কারো কোনো দৃষ্টি নেই। তাই একা একা ছাদে বসে আছি। একটু পরে ছাদে কারো উপস্থিতি টের পেলাম। পেছনে তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা তোমার জন্য রুমে বসে আছে, আর তুমি এখানে কি করো? কিছু না, আসলে কিছু ভালো লাগতেছে না। সবাই তো রাইসাকে নিয়ে বিজি, তাই আমি এখানে মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও। আমার বান্ধবীটা একা একা বসে আছে। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু মারা যায়। আমি ওর কিছু না বলে একটু লজ্জা নিয়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। পরে এক বস্তা সাহস বুকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। কিন্তু এ কি, আমার বউ কোথায়? রুমের কোথাও নেই, এমনকি ওয়াশরুমে নেই। আমার তো চিন্তা হতে লাগলো, তাহলে রাইসা গেল কোথায়? কিন্তু আমার চিন্তা দূর করে একটু পরে রাইসা বাইরে থেকে এসেই আমার পায়ে হাত দিয়ে সালাম করে, আরে ওঠো ওঠো, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আগে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নেই। এরপর দুজনে উজু করে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর রাইসাকে খাটে বসিয়ে দিয়ে আমি বিড়াল খুঁজতে লাগলাম একটা লাঠি নিয়ে। এই, তুমি পাগল টাগল হলে নাকি? এভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না মানে বৃষ্টি আপু বলতো আজকে নাকি বিড়ালটা মারতেই হবে, তাই বিড়াল খুঁজতেছি, কিন্তু ঘরের কোথাও তো বিড়াল নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না, আসো আমি দেখিয়ে দেই। এরপর আমি খাটে গিয়ে বসি। রাইসা আমার ঠোঁট জন্য তার দখলে নিয়ে নেয়। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। এই আমাকে তো মেরে মেরে ফেলতে, আরেকটু হলে তো আমি শেষ। এইভাবে কেউ বিড়াল মানে নাকি? হ্যাঁ, কি সব বলো পাগল একটা, এইভাবে কেউ বলে? আমার বুঝি শরম করে না? এই যে আমার লজ্জাপতি বউ, আর লজ্জা পেতে হবে না বলেই রাইসার কপালে চুমু এঁকে দিলাম। এই শোনো না। কি বলো? আমি তো তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, বলো কি বলবে? আমার না তোমার মতো একটা সুন্দর কিউট গুলুমুলু একটা ছেলে বেবি চাই। একটু লাজুক হয়ে বলো কথাটা। ওরে বাবা, তাই নাকি? কিন্তু বেবি নিতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। তাই কি? আমি বেবি নেওয়ার জন্য একটু কেন, যতটা কষ্ট করতে হয় ততটাই করব, তবু আমার বেবি চাই। আচ্ছা তাহলে চলো বাংলাদেশ টি-20 শুরু করা যাক। এরপর শুরু হয়ে গেল হার না বানা এক হারা। ভেসে চললাম দুজনে এক সুখের সাগরে, যার কোনো শেষ নেই। এভাবে সুখের সাগরে ভাসতে ভাসতে রাতটা পেরিয়ে সকাল আসলো। সকালে আমার আগে রাইসার ঘুম ভাঙে, আর রাতের কথা মনে করে মুচকি হেসে আবার কপালে একটা চুমু দিয়ে গোসল করতে চায়। এদিকে আবার ঘুমটাও ভেঙে যায়। চোখ মেলে দেখি রাইসা আমার কাছে নেই। একটু পর তার লম্বা চুলের পানি ছাড়তে ছাড়তে
আমার সামনে আসলো। কি মহারাজের ঘুম ভেঙেছে নাকি? আমি কিছু বলছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে রাইসাকে। আমি ওকে টান দিয়ে আমার বুকের মাঝে নিলাম, চারঠোট এক করে দিলাম, প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিলাম। এই দুষ্টু ছাড়ো, রাতে এত আদর নিয়েও মন ভরে নাই তাই না? তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর কি করে আমার বউটা? কারোর যেন নজর না লাগে। এইভাবে চলতে থাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আপনারা সবাই ওদের জন্য দোয়া করেন, কেমন যেন একটা বাংলাদেশ টিম গঠন করতে পারে।